নমস্কার, আমি সুপ্রভা। আর তোমরা দেখছো শিক্ষার খড়কুটো, যেখানে ডাব্লিউবি টেট, আপার প্রাইমারি, সিটেট, কেভিএ সহ নানান চাকরির পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়। আচ্ছা, আজকে আমরা শুরু করব একটা নতুন টপিক। দেখো, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অর্থাৎ কি? অর্থাৎ ব্যক্তিগত ভিন্নতা, তাই তো? এবার এটা মানে কি? এখানে দেখো কি বলেছি, এভরি চাইল্ড ইজ ইউনিক অর্থাৎ কি প্রত্যেকটা বাচ্চাই আলাদা। আমরা কি কখনোই বলতে পারি যে সবাই একরকম? আমরা সবাই সমাজবদ্ধ জীব, আমরা একসাথে বসবাস করছি, কিন্তু তার মানে কি এটা হয় যে প্রত্যেকটা মানুষ একই রকম, প্রত্যেকটা শিশু একই রকম? নিশ্চয়ই না। প্রতিটি শিশুর শারীরিক, মানসিক, শিক্ষাগত, সামাজিক, আবেগজনিত বৈশিষ্ট্য একে অপরের থেকে কি ভিন্ন হয়, অর্থাৎ আলাদা হয়, তাই না? একই শ্রেণীর দুটো বাচ্চা হয়তো কেউ খুব তাড়াতাড়ি অঙ্কটা বুঝতে পারছে, অথচ তারই বন্ধু কেউ একজন হয়তো সে কোনোভাবেই অঙ্কটা বুঝতে পারছে না, তাকে হয়তো 3 থেকে 4 বার ধরে বোঝানোর পর সে বুঝতে পারছে, তাই না? এরপর তুমি দেখো আবেগজনিত ভাবে কেউ হয়তো অন্ধকারে ভয় পায়, ঠিক আছে, কিন্তু কেউ হয়তো কিছুতেই ভয় পায় না, ঠিক আছে? তো এগুলো কি? এগুলোই তো ভিন্নতা। আর বিভিন্নতা আছে বলেই তো আমরা সুন্দরভাবে বেঁচে আছি, তাই না? আচ্ছা, তোমরাই বলো, আমরা সবাই যদি একই রকম হতাম তাহলে কি আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারতাম? আমি একদমই আমারই মতো, একদমই সদৃশ্য অন্য কোনো ব্যক্তিকে কিন্তু সহ্য করতে পারবো না। কেন পারবো না? কারণ আমি যেরকম সেই রকম ভাবে আরো একজনকে সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। তাই জন্যই তো আমরা প্রত্যেকেই আলাদা, আর আমরা সবাই সবার থেকে আলাদা। তাই জন্যই আমরা একসাথে সবাই মিলেমিশে বসবাস করতে পারছি। বিভিন্নতা আছে বলেই সমাজটা এতটা সুন্দর হচ্ছে, তাই না? এই যে বিভিন্নতাগুলো, এই বিভিন্নতাগুলো কিসের বেসিসে হচ্ছে, মানে কিসের ভিত্তিতে হচ্ছে, ঠিক আছে? এই যেমন ধরো ইন্টেলিজেন্স, ঠিক আছে, অর্থাৎ কি? অর্থাৎ বুদ্ধিতে আমরা ভিন্ন একে অপরের থেকে। আমাদের আইকিউ সবার আলাদা আলাদা থাকবে। আমাদের ইন্টারেস্ট, ঠিক আছে, অর্থাৎ আমাদের রুচি আলাদা আলাদা থাকবে। আমার হয়তো কবিতা পাঠ করতে ভালো লাগে, কিন্তু সেখানে তোমার হয়তো নাচ গান ভালো লাগে, তাই না? তাহলে আমরা কি? আমরা একে অপরের থেকে ভিন্ন। তারপর দেখো অ্যাপটিটিউড, অর্থাৎ কি? যোগ্যতা। অর্থাৎ তুমি হয়তো খেলাধুলাতে খুব ভালো, ঠিক আছে, সেখানে আমি অঙ্কে ভালো, তাহলে আমার যোগ্যতা অঙ্কের ক্ষেত্রে আর তোমার যোগ্যতা খেলাধুলোর ক্ষেত্রে, তাই না? তাহলে আমরা কি একই হলাম? নিশ্চয়ই না। কিন্তু আমরা কি কেউই বলতে পারবো যে আমি ভালো তুমি খারাপ? সেটাও বলতে পারবো না। আমাদের প্রত্যেকের রুচি আলাদা হতে পারে, আমাদের প্রত্যেকের যোগ্যতা আলাদা হতে পারে, আমাদের প্রত্যেকের ভ্যালুজ আলাদা হতে পারে, অর্থাৎ আমাদের প্রত্যেকের মূল্যবোধ, এই নৈতিক আর অনৈতিক যে বিষয়টা আছে, এটা কোত্থেকে আসে? এটা আমাদের মূল্যবোধ থেকে আসে। তোমার কাছে যেটা ঠিক সেটা তো আমার কাছে ভুল হতেই পারে, তাই না? কোনো টপিকের ওপর আমরা যখন দেখি যুক্তি তর্ক যে বিষয়গুলো, তো এগুলোতে কি হয়, যে জিনিসটা তোমার কাছে ঠিক সেটা আমার কাছে কিন্তু ভুল, তার মানে কি ওটা ভুল হয়ে গেল? না, সেটা তো নয়। আমি তো বলতে পারি না আমার কাছে যেটা ঠিক মানে সেটা ঠিকই, সেটা ইউনিভার্সাল ট্রুথ না, সেটা নয়। কিন্তু এই তো আমাদের মতের ভিন্ন রইলো, আমাদের মূল্যবোধের ভিন্ন রইলো, তাই না? তাহলে এই ভিন্নতাগুলোও কিন্তু সুন্দর। এই যে আমাদের পার্সোনালিটি, অর্থাৎ আমাদের প্রত্যেকের ব্যক্তিত্ব, আমাদের প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা, তাই না? তাহলে এগুলো কি? এগুলো আমাদেরকে আরো সুন্দরভাবে বেঁচে থাকতে সাহায্য করে। এগুলো আমাদের খামতি নয়। আমি যদি এটা ভাবি যে আমি তোমার মতো কেন পাবলিক স্পিকিং করতে পারছি না, বা তুমি কেন আমার মতো ভালো গান করতে পারছো না, ঠিক আছে, এটা যদি আমি ভাবি, এটা তো ভুল, তাই না? আমরা প্রত্যেকেই আলাদা আলাদা মানুষ, আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ক্যাপাবিলিটি রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা ইন্টারেস্ট রয়েছে, ভ্যালুজ রয়েছে, পার্সোনালিটি রয়েছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খামতি নয়, এই জিনিসগুলো আমাদেরকে আরো সুন্দরভাবে বেঁচে থাকতে সাহায্য করছে, ঠিক আছে? এরপর দেখো এই যে টাইপস, এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, অর্থাৎ আমাদের যে এই যে প্রত্যেকের ভিন্নতা,
এই ভিন্নতাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। কি রকম? যেমন একটা হচ্ছে ইনেট, আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড। ইনেট অর্থাৎ ন্যাচারাল, অর্থাৎ জন্মগতভাবে আমরা কিছু বৈশিষ্ট্য পেয়েছি, জন্মগতভাবে আমরা পেয়েছি, হেরিডিটি থেকে পেয়েছি, বংশগতি থেকে পেয়েছি, তাই না? তো এইগুলো কি? এগুলো আমাদের জন্মগত আছে, এগুলো প্রথম থেকেই আছে, যেগুলো কিন্তু পরিবর্তন করা খুবই কষ্টকর, যেটা পরিবর্তন করা যায় না, তাই না? সেগুলো কি? সেগুলো হচ্ছে ফিজিক্যাল, অর্থাৎ শারীরিক যে ভিন্নতা আমাদের রয়েছে, এই শারীরিক ভিন্নতাগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। আমার বাবা মা যদি হাইটে খুব লম্বা হয়ে থাকে, আমি তো স্বাভাবিকভাবেই লম্বা হব, তাই না? তারপর হচ্ছে মেন্টাল, অর্থাৎ বৌদ্ধিক স্তরটা, অর্থাৎ ধরো কোনো হাই আইকিউ বাবা মায়ের ছেলে মেয়ের মধ্যেও স্বাভাবিকভাবে আইকিউটা হাই হবে, তাই না? আবার যাদের আইকিউ খুব কম, তাদের বাচ্চাদেরও হয়তো আইকিউটা খুব কমই হবে, তাই না? তো এই আইকিউটা তো জন্মগতভাবেই আসছে। হ্যাঁ, আমি পরিবেশ যদি ঠিকঠাক পাই, আমি যদি কালচারটা সেভাবে পাই, আমি যদি সেরকম গাইড পাই, আমি হয়তো আমার আইকিউর তুলনায় আমি হয়তো আরেকটু বেটার পারফরমেন্স করতে পারি। কিন্তু তার মানে তো এই নয় যে আমি হঠাৎ করে অ্যাভারেজ স্টুডেন্ট থেকে আমি আইনস্টাইন হয়ে গেলাম, এটা তো সম্ভব না, তাই না? তাহলে এই যে মেন্টাল, এই মেন্টাল যে বৈশিষ্ট্য, এটাও কিন্তু জন্মগতভাবে আসছে, ঠিক আছে? এরপর হচ্ছে টেম্পারামেন্টাল, অর্থাৎ কি? অর্থাৎ আমাদের স্বভাব, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের মেজাজ, ঠিক আছে? কেউ হয়তো খুব শান্ত প্রকৃতির, তার বাবা মাও শান্ত ছিলেন, বাচ্চাটাও শান্ত হলো। আবার কেউ হয়তো খুব রাগী প্রকৃতির, ঠিক আছে? তো সে প্রথম থেকেই রাগী, হঠাৎ করে সে রাগী থেকে শান্ত হয়ে যেতে পারে, হ্যাঁ এটা হতে পারে, খুব প্র্যাকটিসের মধ্য দিয়ে, খুব ডিসিপ্লিন, মেডিটেশন, হ্যাঁ মেডিটেশনের মাধ্যমে আমাদের আচরণ বা মেজাজ এটা একটুখানি পরিবর্তন করা যায়, কিন্তু এটাও তো জন্মগতভাবে আসে, তাই না? তাহলে এটাও কিন্তু খুব একটা চেঞ্জেবল না, ওকে? তারপর দেখো এই যেটা অ্যাকোয়ার্ড, অর্থাৎ লার্ন, অর্থাৎ আমরা শিখছি, ঠিক আছে? যেটা আমরা যে কোনো টাইম চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তো এগুলো কি? এগুলো হচ্ছে অর্জিত, অর্থাৎ আমরা অর্জন করছি সময়ের সাথে সাথে, আমরা এই বৈশিষ্ট্যগুলোকে, এই ভিন্নতার জায়গাগুলোকে আমরা অর্জন করছি, ঠিক আছে? অর্থাৎ এইগুলো কিন্তু পরিবর্তনশীল, ঠিক আছে? এবার দেখো এই যে পরিবর্তনশীল যে জায়গাটা, সেগুলো কোনগুলো? সোশ্যাল, কালচারাল, এডুকেশনাল, ইমোশনাল, এই দিকগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। কি রকম? এই যে সোশ্যাল, অর্থাৎ কি? সমাজের সাথে মিথস্ক্রিয়া, তাই না? আমি সমাজের সাথে মিথস্ক্রিয়া করতে পারছি, এটাও তো আমার মধ্যে একটা গুণ। আমার এই যে আমি পারছি, কিন্তু তাই বলে যে তুমিও পারবে তার তো কোনো মানে নেই। হয়তো তুমি এমনই একটা ব্যক্তি যে খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশতে পারে না, ঠিক আছে? কিন্তু আমি পারছি, তার মানে কি? আমাদের মধ্যে ভিন্নতা রয়েছে, তাই না? এরপর দেখো কালচারাল, অর্থাৎ কি? সংস্কৃতি, ঐতিহ্য। এই যেমন দেখো আমরা বাঙালি, আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, আমাদের উৎসব কি? দুর্গাপুজো, ঠিক আছে? এবার মহারাষ্ট্রে গেলে সেখানে তুমি গণেশ চতুর্থী দেখলে, আবার তুমি তামিলনাড়ু গেলে, আবার তুমি দেখবে তুমি আমেরিকায় যাচ্ছ বা তুমি শ্রীলঙ্কাতে যাচ্ছ, সেখানে আলাদা আলাদা কালচার রয়েবে, সেখানে সংস্কৃতি আলাদা হবে। তাহলে কি? সবাই তো আমরা আলাদা, আমরা আলাদা ধর্মে বিশ্বাসী, আলাদা সংস্কৃতিতে বিশ্বাসী, তো এগুলোই আমাদেরকে একে অপরের থেকে ভিন্ন করছে। এরপর দেখো এই যে এডুকেশনাল, অর্থাৎ জ্ঞানের স্তর, জ্ঞানের স্তর ভাবেও আমাদের ভিন্নতা রয়েছে। কেউ হয়তো খুব ভালো পড়াশোনাতে, তার পড়াশোনাতে খুব ভালো রুচি আছে, সে খুব ভালোভাবে একটু পড়লেই তার মনে থাকে, সে বুঝতে পারে। আবার কারো হয়তো জ্ঞানের স্তর অতটাও ভালো না, তার হয়তো স্মৃতিশক্তি খুব কম, ঠিক আছে? তার পড়াশোনাতে তেমন কোনো রুচি নেই, তার রুচি খেলাধুলোতে। তো এইগুলো কি? এগুলো তো প্রত্যেকের থেকে আলাদা। আমাদের যদি সবার একই রকম জ্ঞানের স্তর হতো, তাহলে ক্লাসে সবাই তো ফার্স্ট হতো, তাই না? লাস্ট হতোটা কি, তাই না? তাহলে কি? তাহলে সবার মধ্যেই পার্থক্য রয়েছে, জ্ঞানের স্তরেও পার্থক্য রয়েছে, তাই না? আবার ইমোশনাল ভাবে, যেটা অনুভূতি ও আবেগ প্রকাশ ভাবে, কেউ হয়তো খুব তাড়াতাড়ি নিজের মনের ভাব প্রকাশ করতে পারছে, খুব ভালোভাবে সে এক্সপ্রেস করে দিতে পারছে। কোনো
জিনিস যদি তার ভালো লাগছে সে সেটাও বলে দিতে পারছে, তার যদি খারাপ লাগছে সেটাও বলে দিতে পারছে, অর্থাৎ সে যেটা ফিল করছে সেটা সে খুব তাড়াতাড়ি এক্সপ্রেস করতে পারছে, তাই না? কিন্তু আবার কেউ কেউ আছে যারা খুব চাপা স্বভাবের, যারা খুব শান্ত স্বভাবের, যারা যাই হয়ে যাক না কেন তারা মুখে প্রকাশ করতে পারছে না, তাদের কিছু ভালো লাগা থাকলেও বলতে পারছে না, তাদের খারাপ লাগা থাকলেও বলতে পারছে না। তো এক্ষেত্রে কি এটাও তো একটা ভিন্নতা, তাই না? তাহলে এই সমস্ত দিক থেকে আমরা একে অপরের থেকে ভিন্ন, ঠিক আছে? তো এই যে পয়েন্টগুলো আছে সোশ্যাল, কালচারাল, এডুকেশনাল, ইমোশনাল, এগুলো আমরা অর্জন করছি, আমরা সময়ের সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ করতে পারবো। মানে কি রকম, ধরো এই যে ইমোশনালটা, কেউ হয়তো তার মনোভাব প্রকাশ করতে পারতো না, তার মানে কি সে কোনোদিনও পারবে না? না, সে যদি সেই রকম ব্যক্তিদের সাথে থাকে যারা খুব এক্সট্রোভার্ট, তো তখন কি হবে, যে ইন্ট্রোভার্ট ব্যক্তিটা ছিল সে কিন্তু ধীরে ধীরে নিজেকে এক্সপ্রেস করতে শিখবে, সে তার মতোই হতে চাইবে, ঠিক আছে? সময়ের সাথে সাথে সে একটু হলেও চেঞ্জ হতে পারবে। তো এই জায়গাগুলো আমরা চেঞ্জ করতে পারি, তাই না? আমরা যেমন কালচারাল দেখছি, আমরা আমাদের ভারতের কালচারে বড় হয়েছি, কিন্তু এর মানে তো এই নয় যদি আমি আমেরিকায় চলে যাই আমি সেখানে অ্যাডজাস্ট করতে পারবো না, নিশ্চয়ই সময় লাগবে কিন্তু আমি ঠিকই পারবো, তাই না? তাই এগুলো হচ্ছে অর্জিত, ঠিক আছে? আর এই যে জন্মজাত বা ইনেট ফিজিক্যাল, মেন্টাল, টেম্পারামেন্টাল, এগুলো কিন্তু চেঞ্জ করা যায় না, এটা পরিবর্তনযোগ্য নয়, ঠিক আছে? এবার দেখো, এই যে আমরা বলছি যে আমরা প্রত্যেকেই আলাদা, তাহলে একটা ক্লাসরুমে তো অনেক রকম বাচ্চা রয়েছে, তাই না? তারা প্রত্যেকেই কিন্তু কারো ইন্টারেস্টের দিক থেকে, তাদের ইন্টেলিজেন্সের দিক থেকে, তাদের এডুকেশনাল, ইমোশনাল, নানান ভাবে তারা ভিন্ন, সবাই সবার থেকে আলাদা, তাই না? এবার আমরা তো শিক্ষক, আমরা কি করব? আমরা বাচ্চাদেরকে কি শেখাবো? আমাদের ক্লাসরুমে আমাদের কাজ কি হবে, আমাদের ভূমিকা কি হবে? সেটা হলো যে আমরা যখন কোনো জিনিস পড়াচ্ছি বা বোঝাচ্ছি, আমাদের যে পাঠদানের পদ্ধতি হবে সেটা কি রকম হওয়া দরকার? সেটা কি সবার জন্য একই রকম হওয়া দরকার? নিশ্চয়ই না। আমরা যখন জানি প্রত্যেকটা বাচ্চার থেকে আলাদা, ঠিক আছে? কেউ হয়তো একবার বললেই বুঝতে পারে, কেউ হয়তো 10 বার বললেও বুঝতে পারে না, ঠিক আছে? কিন্তু এর মানে তো এই নয় যে যে বুঝতে পারছে না আমরা তাকে আর বোঝাবোই না, এটা তো হতে পারে না। আমরা শিক্ষক, আমাদেরকে সবাইকে সঙ্গে নিয়েই চলতে হবে, প্রত্যেকটা বাচ্চা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমাদের কিরকম ভূমিকা হবে, আমরা ক্লাসে কিন্তু কখনোই ইউনিফর্ম ইনস্ট্রাকশন দেব না। ইউনিফর্ম মানে কি, মানে একই রকম, আমরা প্রত্যেকের জন্য একই মেথডেই পড়াচ্ছি, এটা তো সম্ভব না, সবার ক্ষেত্রে তো এটা প্রযোজ্য হবে না। যে বুঝতে পারলো আর যে বুঝতে পারলো না সে চুপচাপ বসে রইলো, তাই না? এটা করলে হবে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে করতে হবে ডিফারেন্সিয়াল ইনস্ট্রাকশন, অর্থাৎ যে বাচ্চা যেভাবে বোঝে তাকে সেভাবেই বোঝাতে হবে। অর্থাৎ ধরো কাউকে হয়তো সংজ্ঞা বললাম সে বুঝে গেল, কাউকে হয়তো ছবি দেখালে বুঝলো, কাউকে আবার হাতে কলমে জিনিসটা করতে দিলে অথবা হাতে কলমে সরাসরি তাকে দেখালে জিনিসটা, অডিও ভিজুয়াল মেথড, এখানে অনেক রকম মেথড রয়েছে, সেইভাবেই আমাদেরকে শেখাতে হবে। যে বাচ্চা যেভাবে বুঝবে তাকে সেইভাবেই বোঝাতে হবে। সবার জন্য একই মেথড বা একই পদ্ধতি অবলম্বন করা যাবে না, সবাই আলাদা, তাই সবার জন্য বোঝানোর বা পাঠদানের যে পদ্ধতি হবে সেটাও আলাদা আলাদা হবে, ঠিক আছে? এরপর দেখো আমরা গ্রুপ তৈরি করব। ধরো আমরা কোনো ডিবেট করছি, বাচ্চাদেরকে আমরা তো ইন্টারঅ্যাকশন করাবো ক্লাসের মাঝে, তো তখন কি হলো, আমি কোনো কুইজ কম্পিটিশন করছি, তো আমি গ্রুপ করলাম। তো আমি কিরকম গ্রুপ করব, একটা করব গ্রুপ এ, একটা করব গ্রুপ বি, ঠিক আছে? এবার গ্রুপ এতে কি আমি শুধু যারা পড়াশোনাতে ভালো, যারা খেলাতে ভালো, অর্থাৎ প্রথম সারির যে বাচ্চা তাদেরকে রাখলাম। আরেকটা গ্রুপে আমি যারা কোনোদিনও কোনো কিছুতে অংশগ্রহণ করে না, না পড়াশোনাতে তাদের কোনো রুচি আছে, না খেলাধুলোতে রুচি আছে, তারা আসে চুপচাপ বসে থাকে, তো তাদেরকে রাখলাম। তারপর যদি আমি কুইজ করাই, তো এবার তুমি বলো ওই কুইজের কি কোনো মানে আছে, ওই কম্পিটিশনের কি কোনো মানে আছে? সেই প্রতিযোগিতাটাই তো ব্যর্থ,
সেখানে তো আমি জানি কে জয়ী হবে, তাই না? যারা খুব অ্যাক্টিভ, যারা খুব সক্রিয়, সেই বাচ্চাগুলোই জয়ী হবে, তাই না? আর যারা এমনিতেই নিষ্ক্রিয় থাকে তাদের সবাইকে যদি একটা আলাদা দলে করে দিই তো তারা তো নিষ্ক্রিয়ই থাকবে। তাহলে সেই গ্রুপিং এর কি কোনো অর্থ আসবে? কোনো বেনিফিট আমরা পাবো? পাবো না তো। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে শ্রেণীকক্ষে যখন আমরা গ্রুপ করব তখন আমাদের করতে হবে হেটারোজেনাস গ্রুপ, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা স্তরের বাচ্চাকে একসঙ্গে রাখতে হবে। অর্থাৎ ধরো আমাদের শ্রেণীকক্ষে 20 জন বাচ্চা আছে, আমরা কি করব? গ্রুপ এ যেটা হবে সেখানে এরকম বাচ্চা রাখবো যে হয়তো পড়াশোনাতে ভালো, একজন রাখলাম। কেউ হয়তো পড়াশোনাতে ভালো না, তাকেও রাখলাম। কেউ হয়তো খেলাধুলোতে ভালো, তাকে রাখলাম। আবার কেউ হয়তো খেলাধুলোতে একদমই রুচি নেই, তাকেও রাখলাম। মানে সক্রিয় নিষ্ক্রিয় সবাইকে রাখলাম। আবার একটা গ্রুপ করলাম, সেখানেও সে কেউ হয়তো পড়াশোনাতে ভালো, কেউ আবার ভালো নয়, কেউ খেলাধুলোতে ভালো, কেউ খেলাধুলোতে ভালো নেই, সবাইকে এক দলে রাখলাম, মানে মিলিয়ে মিশিয়ে রাখলাম। দুটো দিকেই যেমন তোমার 5 জন ভালো হয়, আবার 5 জন নিষ্ক্রিয় এবং 5 জন সক্রিয়, আবার অন্য দলেও যেন 5 জন সক্রিয় আর 5 জন নিষ্ক্রিয় ছাত্রছাত্রী থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা যদি করি তাহলে তো তারা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন করবে। আমি ধরো কোনো কম্পিটিশন হচ্ছে, আমি তাদেরকে কোনো কাজ দিলাম, কোনো টাস্ক দিলাম, তো তাদেরকে বললাম তোমরা গ্রুপের মধ্যে আলোচনা করে করো। এবার যে বাচ্চাটা নিষ্ক্রিয় ছিল সেও কি তখনও কি নিষ্ক্রিয় থাকবে? তার দলে এবার তাদের সবাইকে কিন্তু একসঙ্গে কাজটা সম্পূর্ণ করতে হবে। তাহলে যে বাচ্চাটা সক্রিয় ছিল সেও যতটা এফর্টস দিচ্ছে, আবার যে বাচ্চাটা নিষ্ক্রিয় ছিল সেও কিন্তু কাজটা কমপ্লিট করবার জন্য এফর্টস দিচ্ছে, ঠিক আছে? তাহলে কি হলো? ওই নিষ্ক্রিয় বাচ্চাটা কিন্তু নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এলো, এবার সেও একটু একটু করে সক্রিয় হচ্ছে, তাই না? তাহলে এই যে গ্রুপিং, এই যে ডিবেট বা প্রতিযোগিতা, এগুলো কিন্তু বাচ্চাদেরকে অ্যাক্টিভ করতে সাহায্য করে, তাই না? তো বাচ্চা কখন অ্যাক্টিভ হবে? যখন সবাই সক্রিয়ভাবে কাজ করবে। সক্রিয়ভাবে তখনই কাজ করবে যখন উভয় দল একসাথে কাজ করবে, সক্রিয় নিষ্ক্রিয় ভালো খারাপ সবাই একসঙ্গেই কাজ করবে, তাই না? তাহলে আমাদের গ্রুপিংটা কখনোই হোমোজেনাস হবে না। আমাদের গ্রুপিং কি হবে? আমাদের গ্রুপিং হবে হেটারোজেনাস, অর্থাৎ সবাই যেখানে সক্রিয় হতে সুযোগ পাবে, ঠিক আছে? সেই সুযোগটাই তো করে দেওয়া আমাদের কর্তব্য। অ্যাজ এ টিচার আমরা তো সেটাই চাইবো, যেন আমাদের ক্লাসের প্রত্যেকটা বাচ্চা অ্যাক্টিভ থাকে, সবাই যেন পড়াটা বুঝতে পারে, সবাই যেন অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে? যার যেটাই সমস্যা হোক সবাই যেন বলতে পারে। তাহলে এই হলো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। তো এই টপিক থেকে আমাদের প্রশ্ন আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের অ্যাজ এ টিচার ক্লাসে আমরা কিভাবে বাচ্চাদের সাথে ইন্টারঅ্যাকশন করব, তাদেরকে কিভাবে পাঠদান করব, তাই জন্য এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এবার এর সাথেই রিলেটেড আছে আমরা বাচ্চাদেরকে কোন মেথডে বা কিভাবে পড়াবো। আমরা এখন বুঝলাম যে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকের থেকে আলাদা, এবার তাদেরকে কিভাবে পড়াতে হবে, তো এগুলো আমরা এর পরের টপিকে পড়বো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ক্লাসের নোটস পিডিএফ পেতে হলে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত হয়ে যেও। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও।